সুনির্দিষ্টভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা হচ্ছে সংবাদ মাধ্যমকে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করার জন্য সংস্কারের সুপারিশমালা তৈরি করা, এবং সেই সুপারিশমালা তৈরির জন্যই আমরা কাজ করছি। আমরা এই যে মতামত বিনিময় করছি, আমরা জানতে চেষ্টা করছি যে সমস্যাগুলো কি কি, বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো তালিকাবদ্ধ করে তার সম্ভাব্য সমাধান কি কি হতে পারে সেই সমাধানের পথগুলোর কথা আমরা আপনাদের কাছ থেকে যা শুনছি তার ভিত্তিতেই সুপারিশ করব। এখন অর্থনৈতিক নিরাপত্তা যদি সাংবাদিকদের না থাকে, যেটা আপনাদের কথা সবার কথার মধ্যেই উঠে এসেছে, যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আশা করা দুরাশা। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন, একেবারে বস্তুনিষ্ঠ থাকবেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন, সেটা সম্ভব না, সেটা হবে না। সেই কারণে আর্থিক নিরাপত্তার দিকটাতে অবশ্যই নজর দিতে হবে। আমাদের কমিশনের ইখতিয়ার কিন্তু ওয়েস্ট বোর্ড নয়, কিন্তু আমরা আর্থিক নিরাপত্তার কথাটা বলতে পারবো, এবং আমরা আশা করি যেহেতু সবাই এই বিষয়টার উপর জোর দিয়েছেন আমরা এই কথাটা বলবো। গণমাধ্যমে কর্মরত সমস্ত সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের ন্যূনতম একটা আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে। সেই ন্যূনতম আর্থিক নিরাপত্তা কি হবে? প্রস্তাব এসেছে যে প্রথম শ্রেণীর সরকারি কর্মচারীদের বা সরকারি কর্মকর্তাদের বেতনের সমপরিমাণ হতে হবে। এটা আরো অনেক ধরনের প্রস্তাব আছে, সেগুলো মূলত অর্থনীতিবিদরাই ঠিক করে বলতে পারবেন যে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য, একটা মানসম্মত জীবনযাত্রার জন্য সারা দেশে কি ধরনের ন্যূনতম একটা বেতন কাঠামো থাকা উচিত, এবং সেই ধরনের বেতন কাঠামো সরকারের কাছে সুপারিশ করাই যায়। কিন্তু সেই সুপারিশ মানে সংখ্যার দিক থেকে সংখ্যাটা আমরা বলতে পারবো, সংখ্যাটা নির্ধারণ করবে অর্থনীতিবিদরা বা সরকার অন্য কোনো উদ্যোগ নিয়ে, কমিটি নিয়ে করতে পারবে না। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আর্থিক নিরাপত্তার ব্যবস্থাটাকে গুরুত্ব দিতে হবে এবং এটাকে নিশ্চিত করতে হবে। আমরা শুনলাম যে নিরাপত্তার আরেকটি দিক, যেটা শারীরিক লাঞ্ছনা, নিরাপত্তার যে ঝুঁকি, মারধর খাওয়ার, তারপরে মামলার শিকার হওয়া, হয়রানির শিকার হওয়া, সেগুলো থেকে সুরক্ষার ক্ষেত্রেও আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষ, সাংবাদিকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো ধরনের বিশেষ ব্যবস্থা বা সুযোগ দেন না, তারা কোনো দায়িত্ব নেন না। এইটাও নিশ্চিত করার প্রশ্ন আছে যে আপনি একজন সাংবাদিককে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন, একটা দাঙ্গা কাভার করতে পাঠাচ্ছেন, কিংবা একটা গণবিক্ষোভ যেটা সহিংস হয়ে উঠতে পারে সেটা কাভার করতে পাঠাচ্ছেন, কিন্তু তার সুরক্ষার জন্য ভেস্ট দেবেন না, হেলমেট দেবেন না, এটা নিজেদেরকেই সংগ্রহ করে নিতে হবে। এটা হতে পারে না, দায়িত্ব প্রতিষ্ঠানকেই নিতে হবে। কারণ প্রতিষ্ঠান যদি সেই দায়িত্ব না নেয়, তাহলে এই ব্যক্তি হিসাবে কর্মরত সাংবাদিক, যাদের বেতনেরও নিশ্চয়তা নেই, যারা বিভিন্ন ক্ষেত্রে ভাতাও পান না নিয়মিত, তারা কিভাবে সেগুলো মোকাবেলা করবে? তখনই কিন্তু দুর্নীতির প্রসঙ্গগুলো চলে আসবে। সুতরাং এই বিষয়গুলোতে অবশ্যই প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানের একটা দায়িত্ব আছে, নিয়োগকর্তার দায়িত্ব আছে, এবং নিয়োগকর্তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এখানে প্রশ্ন উঠেছে যে ডিএপির দুর্নীতি, সার্কুলেশনের সংখ্যা বাড়িয়ে দেখানো, এইসব ঘটনা ঘটছে, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, লাইসেন্সের ক্ষেত্রে রাজনৈতিক কারণে মুখ দেখে লাইসেন্স দেওয়া হয়েছে, টাকা পয়সার লেনদেনের কথাও বলা হয়েছে, সেটার যদিও কোনো প্রমাণের কথা যদি আসে তখন সেই প্রমাণ করার প্রশ্ন উঠবে। অবশ্য মানে এটা অনেক ক্ষেত্রেই এই আলোচনাগুলো আছে যে সাংবাদিকদের অ্যাকাউন্টে যে সমস্ত টাকার লেনদেনের তথ্য প্রকাশ করা হচ্ছে সেটা ধরেও প্রশ্ন উঠেছে যে এত লেনদেন, এই অস্বাভাবিক হারে লেনদেন কিভাবে সম্ভব হলো। সুতরাং বাজারে যে সমস্ত গুজব বা মানে শোনা কথা, কান কথা শোনা যায় যে সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে, সেগুলো যে একেবারে ভিত্তিহীন সে কথা বলার আগে তো এগুলো তদন্তের প্রশ্ন উঠবেই, তদন্ত হতে হবে। প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলো একদিনের নয়, এই অনিয়মগুলো দীর্ঘদিনের। গত 15 বছর ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে, এবং রাজনৈতিক বিবেচনাতেই গত 15 বছরে সংবাদ মাধ্যমে যেই সংখ্যার বিস্ফোরণ ঘটেছে, আপনার টেলিভিশন, রেডিও কিংবা নিউজ সংবাদপত্রের অনুমতি যেই সংখ্যায় দেওয়া হয়েছে সেটা অবিশ্বাস্য। এত বিপুল সংখ্যক গণমাধ্যম প্রতিষ্ঠানের বাজার চাহিদা, পাঠক, শ্রোতা, দর্শক আছেন কিনা সেটা একটা গুরুতর প্রশ্ন।
আমরা দেখেছি যে বাংলাদেশে যত কাগজপত্র বের হয় বলে দাবি করা হয়, সরকারের মিডিয়া লিস্টের তালিকাভুক্ত আছে যেই পত্রিকাগুলো, তার সংখ্যা 594 হলেও দেখা যায় যে ঢাকা শহরের সংখ্যাটা 302, কিন্তু সারা দেশে 592 বা 94। কিন্তু আমরা দেখেছি ঢাকা শহরে কাগজ বিক্রি হয় মাত্র 46টা, এর বাইরে আর কোনো কাগজ হকাররা বিতরণ করেন না, হকারদের কাছে আসে না। যেই কাগজ হকাররা বিতরণ করেন না বা বিতরণ করার মতো লোক পাওয়া যায় না যে কাগজ পড়বে, তাহলে সেই কাগজ কিভাবে প্রকাশিত হচ্ছে আর মিডিয়া তালিকায় থাকছে? সেগুলো অনিয়মিত প্রকাশনা, এবং ওই অনিয়মিত প্রকাশনাগুলো মূলত বিজ্ঞাপন এবং প্রপত্রের সুবিধা নেওয়ার জন্য, সরকারের অর্থ প্রপত্রের মাধ্যমে হাতিয়ে নেওয়ার জন্য এইগুলো হয়। এই অনিয়ম তো দূর করতে হবে, এবং এই অনিয়ম দূর করার হাতিয়ার ব্যবস্থা সরকারের হাতেই আছে। আমরা আশা করি সরকার সেটা কার্যকরভাবে প্রয়োগ করবেন, কার্যকরভাবে দেখবেন। এখানে দুর্নীতিটা শুধুমাত্র যে সরকারি কর্মকর্তারা করেছেন তা না, এই দুর্নীতিতে ওই প্রতিষ্ঠান পত্রিকার মালিক, সম্পাদক এবং এমনকি সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে। এখানে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন, তারা প্রভাব খাটিয়েছেন, প্রভাব খাটিয়ে এই কাণ্ড তৈরি করেছেন। এক মত বিনিময় সভা করেছি, যাদের সাথে কথা হয়েছে। ঢাকাতেও যে সমস্ত পেশাজীবী সংগঠন বা সাংবাদিক এবং মালিক সবার সাথে কথাবার্তা হয়েছে, সেখানেও এই একই ধরনের বক্তব্যগুলো এসেছে। একটা জাতীয় পর্যায়ে সাংবাদিকতার নীতি নৈতিকতার মান, একটা আচরণ বিধি, এ ধরনের কিছু থাকা উচিত, কোড অফ কন্ডাক্ট, নীতিমালা, সেটা থাকা উচিত, এমন বক্তব্য এসছে সব জায়গাতেই। সেটা থাকলে, সেই নীতিগুলো মানলে অনেক ক্ষেত্রেই বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব। অন্যান্য বাধাগুলো অবশ্য দূর করতে হবে তার পাশাপাশি, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ উপাদান। এর পাশাপাশি আপনারা বক্তব্য বলেছেন যে ন্যূনতম যোগ্যতা সাংবাদিকদের একটা নির্ধারণ করা উচিত। এখানে সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন এসেছে, আবার একটা ব্যক্তি সুস্থ কিনা, মানসিকভাবে বা শারীরিকভাবে সুস্থ কিনা সে প্রশ্ন এসেছে, যে মাদকাসক্ত, মাদক সেবী, তাদের ডোপ টেস্ট করা উচিত, এরকম কথা এসছে। যাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আছে, নানা ধরনের দুর্নীতি কিংবা অপরাধের কথাই বলবো প্রধানত, তাদের এই পেশায় থাকা উচিত কিনা এমন প্রশ্ন এসছে। এবং সেটা শুধুমাত্র সাংবাদিকতা পেশায় না, যারা পত্রিকা প্রকাশ করছেন, পত্রিকার প্রকাশক, মালিক, সম্পাদক, তাদের ক্ষেত্রেও মানে দুর্বৃত্তায়নের টাকা এই সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান খোলার জন্য বা প্রতিষ্ঠান শুরুর জন্য ব্যবহার করা উচিত কিনা সেই প্রশ্ন এসছে। এগুলো সবই আমরা এর আগেও আলোচনায় শুনেছি। প্রেস কাউন্সিলের কার্যকারিতার প্রশ্ন এসছে, যে প্রেস কাউন্সিল কার্যকর নয়, এটাকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আপনারা সংস্কারের কথা বলেছেন, কি কি করা দরকার সেগুলোর কথা বলেছেন। এবং কেউ বলেছেন যে এই প্রেস কাউন্সিল আসলে বাতিল, একজন অন্তত বলেছেন যে এই প্রেস কাউন্সিল আসলে থাকাই উচিত না, বাতিল করা উচিত। এই কথাও আমরা এর আগে বিভিন্ন আলাপ আলোচনায় শুনেছি। সংবাদপত্রের বা টেলিভিশনের মালিকদের ক্ষেত্রে সম্পদের বিবরণ প্রকাশ করার কথাও এসছে। এটা একটা গুরুত্বপূর্ণ সাজেশন এখানে এসছে। এর আগে আমরা এটা আর কথা শুনিনি, যে সংবাদ মাধ্যমের মালিক যারা হচ্ছেন, গণমাধ্যমের মালিক যারা হচ্ছেন, তাদের এবং সম্পাদক ও সাংবাদিকদের সবারই সম্পদের বিবরণ বার্ষিক ভিত্তিতে প্রকাশ করা উচিত। কারণ অন্যান্য অনেক ক্ষেত্রেই যখন এটা বাধ্যতামূলক করা হচ্ছে, বিশেষ করে যারা এই ধরনের জনগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদের ক্ষেত্রে, তাহলে সাংবাদিকদের ক্ষেত্রে বা সংবাদপত্র প্রকাশের সংবাদ মাধ্যমের মালিকদের ক্ষেত্রে কেন সেটা কার্যকর হবে না? তো সেই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এই সব বিষয়গুলোই আমরা আমাদের সুপারিশমালা তৈরির ক্ষেত্রে বিবেচনায় নেব। আপনারা এখানে আলাপ আলোচনা করতে আরো যেই প্রশ্নগুলো তুলেছেন, যে সিএসএ এবং ডিএসএ তে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলোর কোনো পরিবর্তন ঘটেনি, বরং যে সমস্ত মামলাগুলো হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, সেসব মামলা এখনো রয়ে গেছে, এই সমস্ত মামলা প্রত্যাহার হয়নি। প্রতিনিধি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সুযোগ ছোট শুভেচ্ছা সবাইকে। আমি আখতারুজ্জামান, আমি রহমান বেচান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি, কাজ করি বাংলা টিভিতে। দৈনিক সংগ্রামের আমি চট্টগ্রাম জেলা আই এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের নওগাঁ জেলা। আমি সাবেক সভাপতি পাবনা প্রেস ক্লাব।
আমি ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে আমাদের পরিচয় এটা দিয়ে নেই, আমার নাম সঙ্গে আর যারা আছে তারা পরিচয় দিচ্ছে না।